কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় আজ তিনটে খুব বেসিক প্রশ্ন করছি। শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা। যে কোনো রাজ্যের এগিয়ে যাওয়ার পাথেও, যে কোনো দেশের এগিয়ে যাওয়ার পাথেও, আর এই তিনটের কি অবস্থা এই রাজ্যে? সুরক্ষা ব্যবস্থা কাদের হাতে ছিল? একসময় ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থা ছিল ক্ষত্রিয়দের হাতে। ভগবদ গীতা ক্ষত্রিয়দের সম্পর্কে কি বলছে? ভগবদ গীতা ক্ষত্রিয়দের সম্পর্কে বলছে, শৌর্যম তেজো ধৃতির ধক্ষ্যম যুদ্ধে চাপি অপলায়নম দানম ঈশ্বরা ভবশ্চ সত্রম কর্ম স্বভাবজম। অর্থাৎ একজন ক্ষত্রিয়, তার তেজ থাকবে, তার সাহস থাকবে, সে দানবীর হবে, সে শ্রেষ্ঠ হবে, তবেই সে দেশের সুরক্ষা করতে পারবে। এমনটাই ক্ষত্রিয়রা করতেন যখন তাদের হাতে দেশের সুরক্ষা ব্যবস্থা ছিল, যখন তারা লড়াই করতেন দেশের মানুষের জন্য। আর আজ দেশের এই রাজ্যের, বিশেষ করে এই রাজ্যের যাদের হাতে এই গোটা রাজ্যের সুরক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে, তারা কি করছে? তারা কারেজ অর্থাৎ সাহস আছে তাদের? মনে হচ্ছে না। তাদেরকে তো সিদ্ধাড়া দেয় ছাত্ররা গিয়ে, মেডিকেল ছাত্ররা গিয়ে তাদের সিদ্ধাড়া দিয়ে বলে একটু সিদ্ধাড়া রাখুন। তাদের একটুও সাহস তো নেই, আর তার উপরে নিজের কর্তব্যটুকু পালনও করতে পারে না, কিন্তু মানুষকে মারধর করে টাকা তুলতে পারে। সিভিক ভলেন্টিয়ারদের হাতে, যাদের আগে সিভিক পুলিশ বলা হতো, তাদের হাতে গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। প্রশ্ন থাকছে, একটা ছবি দেখুন। এই ছবি দেখে শিহরিত হতে পারেন, কারণ সিভিক ভলেন্টিয়ার তিনজন, যাদের আগে সিভিক পুলিশ বলা হতো সেই তিনজন সিভিক ভলেন্টিয়ার একজন ড্রাইভারকে রাস্তায় একটা বাড়ির ভেতর ফেলে মারছেন, কারণ সেই ড্রাইভার অভিযুক্ত। এই ড্রাইভার অভিযোগ করছেন যে তোলা দেয়নি সেই ড্রাইভার এই সিভিক পুলিশদের, তাই জন্য ফেলে মারধর করা হচ্ছে। জানেন না কিভাবে তোলা তোলে সিভিক ভলেন্টিয়ার তথা কনস্টেবলরা? আমরাই বারবার দেখিয়েছি, কনস্টেবল, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার রাত্রিবেলা কোনায় কোনায় দাঁড়িয়ে থাকে, কোনো লরি গেলে, বাস গেলে, গাড়ি গেলে হাতটা বাড়িয়ে দেয়। সেরকমই তোলা দিতে চায়নি এই ড্রাইভার, তাই জন্য এই তিনজন সিভিক ভলেন্টিয়ার তাকে ফেলে রাস্তায় ফেলে মারধর করছে। এরা ক্ষত্রিয়, এরা ক্ষত্রিয়, এরা দেশের সুরক্ষা ব্যবস্থা সামলাবে। কিন্তু শুধুমাত্র আজকের ঘটনা তো নয়, বলবেন যে আজকের ঘটনা আগে তো কখনো হয়নি। না, দেখুন আরেকটা ছবি দেখুন। এই ছবিটায় ফাইল ছবি দেখাচ্ছি দর্শকদের, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদেরও খুব চেনা এই ছবি। কিভাবে রাত্রের অন্ধকারে টর্চ জেলে কোনায় কোনায় পুলিশ তথা পুলিশের ঊর্ধ্বধারী কয়েকজন দাঁড়িয়ে থাকে, হাত বাড়িয়ে দেয়, টাকা নেমে আসে, টাকাটা যায় সোজা পকেটে। আমরা সবাই দেখেছি, আমাদের একাধিক স্টিং অপারেশন হয়েছে, কিভাবে পুলিশ তোলাবাজি করছে। পুলিশের এই দেখুন, হাত থেকে টাকা বাড়াচ্ছে লরি থেকে, এবং সেই টাকা এই দেখুন 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 কিভাবে, দেখুন এইভাবে তোলা তোলে, তোলা তোলে পুলিশ, এইভাবে তোলা তোলে পুলিশের গাড়ি, তোলা তোলে এবং তোলা তুলে তাদেরকে যেতে দেয়। গাড়ির কাগজ আছে, কিছু আছে, কোনো কেয়ার না। একদিকে তোলা না দিলে পুলিশ কি করে দেখালাম, এবার দেখুন তোলা না দিলে পুলিশ পেটায়। প্রথমে তোলা তোলে, তারপর কি করে, কি করে মদ্যপ এক পুলিশ ডিউটি আওয়ার্সে ঘুমোচ্ছে, সেই ছবি আমরা তুলে ধরেছিলাম। ফাইল ছবি দেখাচ্ছি দর্শকদের মনে করানোর জন্য, কিভাবে মদ্যপ এক পুলিশ রাস্তায় পড়েছিল ইউনিফর্ম পরে। এই হচ্ছে আজকের এই রাজ্যই তথা দেশের সুরক্ষা দেবে। এরা ক্ষত্রিয়, এরা সুরক্ষা দেবে। এরা নিজেরা উঠে দাঁড়াতে পারছে না নিজের পায়ে, কিন্তু শুধুমাত্র সুরক্ষা তো নয়, পরেরটায় আসি। কি প্রয়োজন? শিক্ষা, শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য, তিনটে বেসিক বলেছিলাম, সুরক্ষার ছবি দেখালাম রাজ্যে। এবার আসি শিক্ষা। আজ যেখানে এই মুহূর্তে পুলিশ যেভাবে শুয়ে আছে দেখালাম, এরপর দেখুন আরেকটা ছবি। বারুইপুরে স্কুলে, বারুইপুর স্কুলের ভিতরে, সেখানে বারুইপুরের প্রাইমারি স্কুল, সেখানে ছাত্রছাত্রীরা
নিজেদের থালা ধুচ্ছে মিড ডে মিলের পানা কাদা নোংরা পুকুরের মধ্যে। এই হচ্ছে রাজ্য শিক্ষা ব্যবস্থায় সেরা। সেখানে পুকুরের জল তোলা হচ্ছে, পানা পুকুর, নোংরা পুকুর, প্রস্রাব করে অনেকে, হয়তো সেই পুকুরের জল দিয়ে বাসন দেওয়া হচ্ছে, সেই পুকুরের জল তোলা হচ্ছে, সেই পুকুরের জল নিয়ে গিয়ে সেই পুকুরের জলে ছাত্রছাত্রীদের জন্য রান্না হচ্ছে। দেখুন পড়ে যাচ্ছে, ছাত্রীরা পড়ে যাচ্ছে। এবার আরেকটা ছবি দেখাই, চালে পোকা, মরা ইঁদুর, এই খাবার দেওয়া হয় ছাত্রছাত্রীদের মিড ডে মিলে এই রাজ্যে। একদিকে বারুইপুরের আজকের ছবি, এর আগে মালদহে কিভাবে ইঁদুর পড়ে রয়েছে চালের ভেতর, সেই চাল দিয়ে রান্না হচ্ছে এবং সেই চাল নিয়ে গিয়ে পুকুরের পানা পুকুরের জলে ডুবিয়ে সেই জল দিয়ে রান্না করে ছোট ছোট আপনার আমার বাড়ির সন্তানদের খাওয়ানো হবে। শিক্ষা ব্যবস্থা, এই হলো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এবার দেখুন শিক্ষা সংস্কৃতি, সংস্কৃতিটা দেখুন। এই রাজ্যে যখন পরীক্ষায় টুকলি করতে দেওয়া হয় না, তখন ছাত্রছাত্রীরা টিচারদের বেধড়ক মারধর করছে, কেউ আটকানো নেই। দেখুন স্টাফ রুমে ঢুকে 5ই মার্চ বেধড়ক মারধর করছে, লাথি মারছে, ঘুষি মারছে ছাত্রছাত্রীরা। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ছবি, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ছবি, যেখানে স্পষ্ট হচ্ছে ছাত্রছাত্রীরা টুকলি করতে না দিলে তাদেরকে ফেলে, শিক্ষকদের ফেলে মারা হবে। এবার আসি স্বাস্থ্য আসি, শিক্ষা হলো, সুরক্ষা হলো রাজ্য 1 নম্বরে প্রত্যেকটায়। এবার আসি স্বাস্থ্য, শিক্ষা হয়ে গেছে, সুরক্ষা হয়ে গেছে, 3 নম্বর নোট করে রাখুন। দেখুন রোগী হাসপাতালে অসুস্থ, তিনি বমি করে ফেলেছেন, তার বাড়ির লোককে দিয়ে সেই বমি পরিষ্কার করানো হচ্ছে। বাড়ির লোক বমি পরিষ্কার করছেন। রোগীর বাবা, এক শিশু বমি করে দিয়েছিল হাসপাতালে, বাবাকে বলা হয়েছে তুই পরিষ্কার কর, তোর ছেলে করেছে তুই করবি পরিষ্কার, আমরা কেন করব? আমাদের বাবার জমিদারি, আমরা কেন করতে যাবো? আমার হসপিটাল নাকি এটা? আমি এখানে মাইনে পাই, ঘুমোতে আসি, গল্প করতে আসি, তোর ছেলে তুই পরিষ্কার করবি। এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আরেকটা ছবি দেখাই, দেহ পড়ে থাকে হাসপাতালের বাইরে, দেখাচ্ছি সেই ছবি। পরের ছবি দেখাচ্ছি, যেখানে দেহ হাসপাতালের বাইরে ফেলে রাখা হয়েছে এবং ছবি তুলতে গেলে পুলিশ সরিয়ে দিচ্ছে। হাসপাতালের ভেতর ইনফ্রাস্ট্রাকচারটুকু নেই দেহ রাখার কিংবা দেহ সিকিওর করার, যদি আত্মীয় স্বজন না আসেন, বাইরে রোদে পচে পুড়ে যাক। যাই হোক, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য শিক্ষায় 1 নম্বর, স্বাস্থ্যে 1 নম্বর, সুরক্ষায় 1 নম্বর, পুলিশ সিস্টেমে 1 নম্বর, ডাক্তারিতে 1 নম্বর, মেডিকেলে 1 নম্বর, স্কুলে 1 নম্বর, ইউনিভার্সিটিতে 1 নম্বর, কলেজে 1 নম্বর, সব কিছুতে 1 নম্বর, সব কিছুতে 1 নম্বর, সব কিছুতে 1 নম্বর। কিন্তু কোন দিক থেকে? প্রশ্ন আমার, উপর দিক থেকে না নিচের দিক থেকে? একটি আপনাদের বক্তব্য শোনাই, কয়েকটা বক্তব্য কি আছে। হাসপাতালে যখন যাওয়া হয়, স্যালাইন যখন লাগানো হয়, সেই স্যালাইন লাগানোর কথা কাদের? নার্স, আয়া, তাদেরকে আপনার 100 টাকা 500 টাকা দেওয়ার কথা, তার জন্য কি দেওয়ার কথা? আমি তো জানতাম না এই সিস্টেমটা রয়েছে বলে, কিন্তু এই সিস্টেমটা আছে। শুনুন। আয়াদের টাকা দিতে হচ্ছে, কত টাকা করে নিচ্ছে? 100 টাকা করে। 100 টাকা করে। কি বাচ্চা হলেই? বাচ্চা হলো, এমনি রুগী নিয়ে গেল, আমাদের টিউমার হয়েছে। আয়াদের টাকা দিতে হচ্ছে? হ্যাঁ নিয়েছে তো শুনলাম, আমার বৌমা ছিল 100 টাকা নিয়েছে। আয়ারা টাকা নিচ্ছে? হ্যাঁ। কত টাকা করে নিচ্ছে? যদি নর্মালে যারা লিখছে, যারা ঠেলে লিয়াচ্ছে তারা লিখছে 500, আর যদি আয়া রাখে তারা লিখছে 2100, নাহলে 5 দিন থাকলে 1500, 7 দিন থাকলে 2100। আমার আজকের প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে, আজকের আমার প্রথম অগ্নিবাণ, আজকের আমার সরাসরি প্রশ্ন গোটা সিস্টেমকে তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, 3টে বেসিক জিনিস বেঁচে থাকার জন্য প্রয়োজন। শিক্ষা প্রয়োজন, পড়াশুনো করতে চাই, স্বাস্থ্য প্রয়োজন, বেঁচে থাকতে চাই, আর সুরক্ষা প্রয়োজন, কেউ যাতে আমায় এসে চুরি করে না নিতে পারে, আমাকে মারধর না করতে পারে, আমাকে খুন না করতে পারে। এই 3টে তো গোল্লায় রাজ্য এগিয়ে শুধু তোষণ আর শোষণে। শোষণ হবে, দুর্নীতি হবে, তোলাবাজি হবে, কাটমানি হবে, ঘুষ হবে,
চাকরি চুরি হবে, কয়লা চুরি হবে, গরু চুরি হবে, বালি চুরি হবে, আর কি হবে? সব চুরি হবে, কিন্তু বেসিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা কোথায়? প্রশ্ন থাকছে। আমি যাব আলোচনায় সরাসরি। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত থাকবেন তাদের প্রত্যেকের কাছে যাব। আমি সরাসরি আজ প্রশ্ন করব এবং আমি সরাসরি জানতে চাইব যে এই রাজ্যে বেঁচে থাকাটা কি অপরাধ? কারণ বেঁচে থাকতে গেলে এই তিনটে তো প্রয়োজন, এই তিনটে না থাকলে আমি বাঁচবো কি করে? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে থাকবেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। আমার সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, চিকিৎসক। তিনটে ক্ষেত্র বলেছি, শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে আমি প্রশ্ন করব, ডক্টর রঞ্জন ভট্টাচার্য কি পরিস্থিতি সেটা বলবেন, ঝন্টু বড়াইক শিক্ষা নিয়ে বলবেন এবং অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি অবশ্যই এই রাজ্যের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বলবেন। আমি প্রথমে সুকন্যা ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, সিভিক ভলেন্টিয়ারদের আপনারা এরকম খুল্লা ছুট কেন দিয়েছেন? তাদের দিয়ে কি কাজ করান আপনারা, অর্থাৎ তৃণমূল সরকার, আপনি যাকে সমর্থন করেন, যেভাবে ফেলে পিটিয়ে মারছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি তৃণমূল সরকারকে সমর্থন করি। এবং দেখুন কিশলয়, এই যে সিভিক ভলেন্টিয়ারদের দেখা যাচ্ছে যে ফেলে পিটিয়ে মারছে, আমি যদি কোনো একটা পোস্টে থাকতাম বা আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, আমি বলতাম যে এদের সঙ্গে সঙ্গে ধরে পেটানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি থাকলে বলতেন, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় থাকতেন খুব ভালো হতো। তাহলে সেটা নিশ্চয়ই আপনাকে বলেনি কানে কানে, কারণ হচ্ছে না তো। সিভিক ভলেন্টিয়ারদের ইতিহাস রয়েছে পিটিয়ে মারার, মানে ফেলে ফেলে পেটানোর। আমি সেই ইতিহাস দিতে পারি, আমার কাছে লিস্ট রয়েছে। হ্যাঁ, সেটা এরা দুষ্কৃতী, এদের মানে কোনো শিক্ষা দীক্ষা কিছু নেই। এরা একটা জায়গায় যে পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে এদের জন্য কিছু করতে চেয়েছে, কিছু বেকার ছেলেকে যদি চাকরি, কিছু তারা ইনকাম করুক, পরিবারকে দিক না, সেটা তারা করবে না। তারা ক্ষমতার অপব্যবহার করছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন অবশ্যই দেখছেন এবং ধরে ধরে এদের চিহ্নিত করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারের সংখ্যাটা একটা বিশাল সংখ্যা, তার মধ্যে গুটি কয়েক এরকমই দুষ্কৃতিকারী কার্য করে থাকেন বা এরকম কিছু যদি বদমাশ লোক থাকে, তাদেরও চিহ্নিত করা হচ্ছে এবং তাদের অবশ্যই সেই তারা যে জায়গাটা পেয়েছে, তাদের যে কিছু ইনকাম করার জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছেন, সেইখান থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। সরিয়ে দেওয়া উচিত, কিন্তু সরানো হচ্ছে না। 10ই নভেম্বর ভোরবেলায় মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার ঘরে সিভিক ভলেন্টিয়ার পৌঁছয়। এপ্রিল 30, 2022 সিভিক ভলেন্টিয়ার দাদাগিরিতে ব্যাপক উত্তেজনা। দক্ষিণ দিনাজপুরে ফেলে পেটানো হয় বাস দিয়ে অটো চালককে। কৃষ্ণনগরে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ। নদিয়া শান্তিপুরে সিভিক ভলেন্টিয়ার ফেলে পেটায়। সিভিক ভলেন্টিয়ার দাদাগিরির অভিযোগ কোথায়? দুর্গাপুরে ফেলে পেটানো হয় এক যুবককে। আর শুধু সিভিক ভলেন্টিয়ারের কথা কেন বলছি, এ রাজ্যের পুলিশ তোলাবাজি করে, সেটা জানেন তো? দেখবেন ছবি। বারবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী এবং আমাদের সরকার থেকে বলা হচ্ছে যে এরকম যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করতে। এই যে তোলাবাজির কথা বলা হচ্ছে, এই যে সিভিক ভলেন্টিয়াররা মেরেছে বলা হচ্ছে, তাদের ক্লোজ করা হয়েছে সেটা আমি জানি, কিন্তু এই ধরনের অভিযোগগুলো সুপার অবধি কি পৌঁছয়? কোনো থানায় তারা কি কমপ্লেন করেছে বা কোথাও গিয়ে বলেছে যে এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে? এত বড় একটা জায়গা, এত সিভিক ভলেন্টিয়ার, থানায় গিয়ে পৌঁছয়নি অভিযোগটা। পিটিয়ে তিনজনের মুখ দেখা যাচ্ছে, মারছে, তারপর ভাইরাল হয়েছে, আমরা খবর করেছি, তারপর তাদের ক্লোজ করা হয়েছে। এটা পুলিশের প্রিভেনশনের কথা নয়। এই রাজ্য, গোটা রাজ্যে, গোটা দেশের পুলিশ সিস্টেমে 18তম, 28টা রাজ্যের মধ্যে 18তম পুলিশ সিস্টেমে এই রাজ্য পুলিশ পাবলিক রেশিওতে এই রাজ্যের রেশিও হচ্ছে লোয়েস্ট। বিহার দ্বিতীয় লোয়েস্ট, 97.66। 1 লক্ষ লোকের মধ্যে এই রাজ্যে পুলিশের ব্যবস্থা নেই। আচ্ছা, পলাশের একটা রিপোর্ট দেখুন। পুলিশের কোনো শাসন ব্যবস্থা আছে না? কোন আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। পুলিশকে শীত দাঁড়া দিতে হয়। পুলিশ শীত দাঁড়া নেন ছাত্রদের থেকে, লজ্জার বিষয়। আমরা এখনো সেফলি ঘুরতে পারি। সেফলি ঘুরতে পারেন? তুমি সেফলি নিজের কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে ধর্ষিত হয়, খুন হয়, ক্ষতবিক্ষত হতে হয়। বারবার এই নিউ টাউনে দেহ পাওয়া যায় প্রতি 2 দিন অন্তর ধর্ষিতা মেয়েদের। আপনি বলছেন সেফলি ঘুরতে পারি? কোথায় 2 দিন অন্তর দেহ পাওয়া যাচ্ছে? কোথায়? এই নিউ টাউনে কতগুলো পাওয়া গেছে 2 দিন অন্তর? কথার কথা। পলাশের রিপোর্ট দেখুন, পুলিশের তোলাবাজি। আজ পুলিশের তোলাবাজি দেখাবো, পুলিশের তোলাবাজি। সুকন্যাদি হোল্ড, পুলিশের তোলাবাজি। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এই রাতে বেলায় সবজির গাড়ি, ডিমের গাড়ি,
বা বিভিন্ন গাড়ি থেকে পুলিশ যেভাবে পয়সা আদায় করে, আর যার ফলেই বিভিন্ন সবজি, মুরগি বা তার ডিমের দাম বাড়ছে হুহু করে। পয়সাটা কিসের নিলে? পয়সাটা কি জন্য নিলেন? কি জন্য পয়সা নিল? এখনই নিল পয়সা? পুলিশে পয়সা নিল? আপনাদের স্টাফ পয়সা নিল? কিভাবে দাদা আপনি পয়সা নিলেন কেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ছবি আছে, আপনি পয়সা নিলেন কেন? কিসের পয়সা নিলেন? পয়সাটা মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো। কি কারণে সবজির গাড়ির থেকে কি কারণে পয়সাটা নিলেন? কি বলছেন আপনি? ক্যামেরাটা নামান। ক্যামেরাটা নামিয়েছি, বলুন 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 নিন বলুন। কি বলছেন? আমি পয়সা নিয়েছি, কোথায় নিয়েছি? উনি নিয়েছে, ক্যামেরায় ছবি আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই স্কুলের মদ্য সব খাই, আচ্ছা 5 জন আছে, এখানে যাই। আচ্ছা। এই জন্য আমরা এখানে গাড়ি। আচ্ছা, স্কুলে মদ খায় সবজি গাড়ির থেকে পয়সা নিচ্ছে? না না, সবজি গাড়ি কেন পয়সা নেবে? আমি ভুল করছি, পয়সা নিয়ে আসি। আমার ক্যামেরায় ছবি আছে। সজলদা, পয়সাটা নিচ্ছে কেন? আমাদের সুরক্ষা ব্যবস্থায় একটু আরো উন্নত করার জন্য, পুলিশ স্টেশনে আরো কিছু ডেকোরেশন করার জন্য। আমি শুধু প্রথমে সুরক্ষা নিয়ে বলছি, এরপর স্বাস্থ্য আর শিক্ষায় আসছি, কিন্তু এই পয়সাটা নিচ্ছে কেন? মানে আমার খারাপ লাগে যে একজন মা, একজন বোন, একজন নারী, তারা যখন প্রকাশ্যে, একজন আইনজীবী, তারা যখন প্রকাশ্যে বলেন যে আমি তৃণমূলকে সমর্থন করি, করে বলছেন আমি যদি পদে থাকতাম তাহলে ওদের চুল ছিঁড়ে হাতে নিয়ে চলে আসতাম। আমার প্রশ্নগুলো হচ্ছে অত্যন্ত স্বাভাবিক, নিরামিষ প্রশ্ন। আপনি যদি পদে নাও থাকেন, আপনি প্রতিবাদ করবেন না? অবশ্যই করছি। আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি আমি, না আপনাকে বলিনি। আচ্ছা, তারপর উত্তর নেব। না, আমি আপনাকে বলিনি। আমি বলছেন না। দেখুন, আমি আপনাকে বললাম, না না, এই তো আমাকে বলছেন আমি আপনাকে বলিনি, বললে পরে উত্তর দেবেন। অসভ্যতামি এখনই করবেন না, নিজের তৃণমূল ব্যবহারটা এখনই করবেন না, অনুরোধ করছি। অসভ্যতামি করলে শোয়ের সবে শুরু, আবার বললাম শোয়ের সবে শুরু। অসভ্যতামি শুরু করবেন না, অসভ্যতামি এটা লিমিট থাকা উচিত। আমি যেটা একদম অসভ্য, হ্যাঁ, এদের অবস্থা পিয়ালিদের মতনই হবে, আর কি হবে? আবার বললাম, আমি যেটা বললাম, আমি কেন হাত জোর করবেন? কেন হাত জোর করবেন? আমি জানতে চাই, এই ধরনের লোক থাকলে বাবু করা। আবার বললাম অসভ্যতামি, অসভ্য মহিলা, আপনারা অসভ্য, আপনারা অসভ্য। আমি যখন না, আপনার সময় একদম কথা বলি, ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি মহিলা, আপনি সম্মান রেখে বলছি অসভ্যতামি করবেন। আমি অন্য কেউ নয়, আপনি অন্য কোনো পাননি। আপনার কথাই শোনা যাবে, দর্শকের কথা ভাবুন, বলুন। না, আমি দর্শকের কথা ভেবে বলছি। এটা ভাবতে অত্যন্ত লজ্জা লাগে যে এনারা নিজেদের মহিলা পরিচয় দেন, আইনজীবী পরিচয় দেন, দিয়ে বলেন তৃণমূলকে সমর্থন করি। আবার আপনাকে বলছি, আপনি বলুন, আজকে আমি বলছি গতকাল বা পরশু একটা ট্রেনের ভেতর একজন মহিলা, তিনি একজন বয়স্ক মানুষ, হ্যাঁ, তিনি মহিলার ফটো তুলছিলেন। সেই ফটো তোলা অবস্থায় মহিলা তাকে ধরে ফেলেন। মহিলা ধরে ফেলার পর সেই মহিলা তাকে ঘাতক দেন, স্বাভাবিক প্রতিক্রিয়া। এরপরে আজকে এই যে বলছে নারীদের সুরক্ষা, রাত্রে ঘুরে বেড়ায়, ট্রেনে ঘুরতে পারছে না। এরপর আজকে এমএলএ, হ্যাঁ, ওই ফারাক্কার জিম নওয়াজ, কি নাম, জিম নওয়াজ সিদ্দিকী না কি নাম আছে, সেই লোকটা, ওই লোকটাকে নিয়ে গিয়ে, যে লোকটা মেয়েদের ভিডিও করছিল, তাকে নিয়ে গিয়ে থানায় ডায়েরি করেছে ওই মেয়েটার বিরুদ্ধে। ক্যান ইউ ইমাজিন? একজন এমএলএ, ভিডিও আছে প্রকাশ, যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ওই বুড়ো দাড়িওয়ালা লোকটা, সেই লোকটা একটা মেয়ের বুকের ছবি তুলছে। ননসেন্স ছাড়া কোনো ভদ্রলোক এদেরকে সমর্থন করে বলে আমার বিশ্বাস হয় না। লোকটা অন্যায় করেছে, বুঝে গেলাম, কিন্তু আজকে এমএলএ যখন তাকে নিয়ে বলে লোকটা ভুল করে ভিডিও সুইচ টিপে ফেলেছিল,
ভুল করে ভিডিও তুলে ফেলেছিল, তখন আমাদের খারাপ লাগে। কয়েক লাখ সিভিক আছে, এই সিভিক রিক্রুটমেন্ট কোত্থেকে হয়েছে? কয়েক লাখ সিভিক থাকা মানে কয়েক লক্ষ পুলিশ কনস্টেবলের চাকরি থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, কয়েক লক্ষ হোমগার্ডের চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। হাইকোর্ট প্রশ্ন তুলেছে, হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে এদের রিক্রুটমেন্ট কিভাবে হয়, এদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, কিসের ভিত্তিতে এদের নেওয়া হয়, এদের নেওয়ার সময় ওবিসি শিডিউল কাস্ট দেখা হয় কি হয় না, এই প্রশ্নগুলো আপনাদের করতে হবে। সুপ্রিম কোর্ট প্রশ্ন সবাই, হ্যাঁ সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। আমি বলছি যে বিশাল সংখ্যায় তোলাবাজও আছে, তাই বলে তৃণমূল থেকে তুলে দেওয়া যাবে না। বিশাল সংখ্যায় লোক চলাই মদের ব্যবসা করে, বিশাল সংখ্যার লোক গেয়ার ব্যবসা করে, বিশাল সংখ্যার লোক বেআইনি প্রমোটিং এর ব্যবসা করে, বিশাল সংখ্যার লোক করে বলে সেই জিনিসটা আপনি যে ঘটনার কথা বললেন সেই ছবিও আমরা দেখাচ্ছি। না না, আমি আপনাকে বলছি এই রাজ্যে মা বোন মানুষ, সাধারণ মানুষ কারোর কোনো নিরাপত্তা নেই। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে তৃণমূলের লোকেরা। এই যে তৃণমূলের একজন নেত্রী ছিলেন, তিনিও আইনজীবী পিয়ালি, আজকে সে কোথায় চলে গেছে? আজকের যারা বসে আছে তারা বুঝতে পারছে না হয়তো এটা। আমার প্রশ্ন পরিষ্কার, আমার প্রশ্ন পরিষ্কার, এই ভিডিওটা সামনে এসছে বলে, এই ভিডিওটা সামনে এসছে বলে আপনারা এই ভিডিওটা নিয়ে আলোচনা করছেন, আর এই ভিডিওটা নিয়ে আলোচনা করছেন, কিন্তু এই ভিডিওগুলো যদি সামনে না আসতো তাহলে আজকে আপনারা কেউ আলোচনা করতেন না। আমি চাই যদি আরেকটা, এই মেয়েটা কিন্তু আরেকটা অভয়ার মতন যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু সারা বাংলায় আগুন জ্বলবে। পুলিশ যদি কোনো বিন্দু মাত্র কোনো স্টেপ নেয় এই মহিলার বিরুদ্ধে, কোনো অ্যাকশন নিতে যায়, তাহলে সারা বাংলায় ভারতীয় জনতা পার্টির ভারতীয় মহিলারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তার বাড়ি অভিযান করবে, নবান্ন অভিযান করবে, এটার জন্য যেন প্রস্তুত থাকে। সুকন্যাদি হাত তুলছিলেন, তার আগে আমি অরিন্দম স্যারের কাছে আমি স্পষ্ট প্রশ্ন করছি। আরেক লাইন বলি, প্রথম কথা অরিন্দম দা বলতে পারবেন যে এই লোকটাকে ক্লোজ করার মানে কি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করব। ক্রিমিনাল অফেন্স করেছে, এই লোকটা কোনো সরকারি পদে নেই, না না, এ ডেলি পেড ওয়ার্কার, ডেলি পেড ওয়ার্কারকে আবার ক্লোজ করার কি সংবিধান? আমি এই উত্তরটা নেব। আমি অরিন্দম স্যার, আমার স্পষ্ট প্রশ্ন, তিনটে সিভিক ভলেন্টিয়ার, তিনটেই বলছি, তিনজন বলছি না, অকথ্যভাবে ফেলে একজন ড্রাইভারকে পেটাচ্ছে, তার যা কিছু অপরাধ হতে পারে, সে ভুল করে থাকতে পারে, এইভাবে কি প্রসেস? আর শুধু এটা প্রথম, আমার কাছে যা লিস্ট আছে আমি পড়তে আরম্ভ করলে কতবার সিভিক ভলেন্টিয়ার মানুষকে মেরেছে, ধরেছে, অপরাধ করেছে, শুধু সিভিক ভলেন্টিয়ার যেভাবে ছবি দেখালাম, টাকা তুলে মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি গিয়ে বলছে যে টাকা তুললেন কেন? হ্যাঁ, না টাকা তুলিনি। এই রাজ্যের পুলিশ ব্যবস্থার উপর ভরসা রাখবো? বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে মালদা নিয়ে ইস্যু নিয়ে যেটা বললেন, তার আগে আপনারা একটু দেখুন 11/9/2024 আরজিকর ইস্যুর পরে 19 জন সিভিক ভলেন্টিয়ারকে ওখান থেকে আজকে কি বলে ওটাকে ডিমবিলাইজড করা, মানে সম্মান নিয়ে তাকে ওখানে রাখা হলো। চাকরি আছে, কিন্তু এত বড় একটা অন্যায় কি মদখোর যা তা অসভ্যতা বর্বরতা করছিল, এটা চিফ মিনিস্টারের কাছে যায় এবং তাকে ডিমবিলাইজড করা হয় 19 জনকে। পরবর্তীকালে আরও দেখুন, আপনারা যেটা আজকে বলছেন মালদা হরিশ্চন্দ্রপুরের ঘটনা, আপনি আমাকে বলুন কিছুদিন আগে এই মালদাতে বাবলা সরকার বলে একজন খুন হলেন। আপনি জানেন মুখ্যমন্ত্রী কিভাবে ভৎসনা করেছে একজন এসপিকে? এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিভিক পুলিশ যখন যায় তার একটা সিসি থাকে, হোয়াট টু ডু, হোয়াটস ইজ ডিউটি, সুপারভিশনে থাকে হচ্ছে ওয়্যারলেস ভ্যান। আপনি আমাকে বলুন যে দীর্ঘদিন ধরে আজকে যে ব্যবস্থা চলছে দিনের পর দিন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা বলছেন, আগামীকাল 8 তারিখ হচ্ছে বিশ্ব মাতৃ দিবস। আপনি কি জানেন আজকে ব্যারাকপুর সাব ডিভিশনে আজকে এক মা, নাম বলে দিচ্ছি, পুষ্পা হালদার, তার একটা 3 কাঠা জায়গা, সেখানে আজকে গরিব মানুষ ঘর করতে পারছে না বলে পৌরসভা থেকে নাকি ডিক্লেয়ার করেছে আন্ডার দ্য লিডারশিপ অফ রতন বোবসা আদার, তারা আজকে ওখানে মাল্টি স্টোরি বিল্ডিং করবে বলে যখন গেছে, কি মার্সিলেসলি আজকে মাটাকে মারছে, কি মার্সিলেসলি। নর্থ 24 পরগনা পুলিশ কমিশনারকে বদলি করছেন আজকে মুখ্যমন্ত্রী। কিন্তু দেখুন, সুইন আফটার দিস ট্রান্সফার আজকে কোনো ভ্যাল নেই, কিচ্ছু নেই। মাতৃ দিবস আজকে দিকে দিকে শুনবে, কিন্তু সেই মাকে আজকে কিভাবে মারছে প্রকাশ্যে। আমি বলছি বাংলার দর্শকগণ, আপনারা শুনুন, আগামীকাল যে 8 তারিখে মাতৃ আজকে আন্তর্জাতিক দিবস, সেই এক মা, অসহায় মা, নিউ ব্যারাকপুরে আজকে শুধু নাকি পৌরসভা করে ডিক্লেয়ার করে দিচ্ছে খালি জমি রাখলেই আজকে দখল হয়ে যাবে, দখল তুলতে গেলে আজকে 10,000 টাকা, তা না তো মাল্টি স্টোরি বিল্ডিং। হোয়াট ইজ দিস? ঠিক প্রশ্ন এখান থেকে অরিন্দম স্যার দুটো ছবি দেখাচ্ছে, একদিকে সিভিক ভলেন্টিয়ার পেটাচ্ছে ধরে, তোলা দেয়নি বলে, আরেকদিকে
পুলিশ ঘুমোচ্ছে মদ খেয়ে ডিউটিতে মদ্যপ অবস্থায়। আর এই সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নির্ধারণ করেছেন। কি বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ফিউচার, তাদের কি ক্যারিয়ার, সব ঠিক করেছিলেন। শোনাবো, শুনুন। যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। 10 সেকেন্ড টাইম দিচ্ছি। সুকন্যা ম্যাডাম হাত তুলছিলেন, উত্তর দিন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক কথাই বলেছেন, প্রত্যেকের একটা ভবিষ্যতের জন্য স্বপ্ন থাকে। আজকে যারা সিভিক, কালকে তারা যদি পরীক্ষা দেয় তাহলে তারা কনস্টেবল, এসআই, অনেক কিছুই হতে পারে। আমরা যারা আজকে জুনিয়র আইনজীবী, কালকে হয়তো আমাদের মধ্যে থেকে কেউ জাজ হতেই পারে। উনি স্বপ্ন দেখাচ্ছেন, আমরা স্বপ্ন দেখতেই পারি, তো তা বলে উনি যে কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন সেটা একেবারেই নয়। আমরা ওনার নেতৃত্বে কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। এই সিভিক ভলেন্টিয়ারদেরও যেরকম আমরা প্রশ্রয় দিই না। যে পুলিশ ঘুষ খাচ্ছে, যাদের পেছনে আপনারা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কয়েকজনের পেছনে ঠিক করে নিয়েছেন কোথায় কোথায় পুলিশ ঘুষ খাচ্ছে। আরে দেখুন, ওই দেখুন, হয়ে গেছে, যে মন্ত্রীরা ঘুষ খাচ্ছে, যাদের খাটের তলা থেকে 50 কোটি আর খাটের উপরে অর্পিতা, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য লজ্জা পাওয়া উচিত। এবার শিক্ষা আসে, লজ্জা পাওয়া এবার উচিত। শিক্ষা আসে। বাংলার মেয়েদের অবস্থা ভাবুন, ঘরে ঘরে অবহেলা তৈরি হচ্ছে। এবার আমি শিক্ষা আসবো, আমি শিক্ষা আসবো। আজকে ছবি দেখিয়েছি সারাদিন, ছাত্র ছাত্রী ছোট ছোট, তাদের খাওয়ার তৈরি হচ্ছে পুকুরের পাঁকের জলে। সেই ছবি দেখাতে বলবো। একদিকে পুকুরের পাঁকের জলে মিড ডে মিল তৈরি হচ্ছে, আর এই রাজ্যের এডুকেশন সিস্টেমের কি অবস্থা? এডুকেশন সিস্টেমের রাজ্য কোথায় রয়েছে? আসি গোটা পশ্চিমবঙ্গে লিটারেসি রেটে, অর্থাৎ কতজন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিক্ষিত, সেই রেট লাস্ট সেন্সাস অনুযায়ী 20 নম্বরে রয়েছে 28টি রাজ্যের মধ্যে। সেই রাজ্য যেখানে 4র্থতম পপুলেশন, সবচেয়ে বেশি জনসংখ্যা রাজ্যের নিরিখে, কটা কলেজ রয়েছে সেই সংখ্যায় 10 যদি র্যাঙ্কিং করা হয়। কোথায় কতগুলো ইউনিভার্সিটি রয়েছে সেই সংখ্যায় 12। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীদের রান্না হয় পুকুরের পাঁকের জলে, আর যেখানে ছাত্রছাত্রীরা টুকলি না করতে দিলে তারা মারধর করে শিক্ষকদের, এই সংস্কৃতিতে স্কুলগুলো চলেছে, কিংবা সেখানে সেই সংস্কৃতি চলতে দিয়েছে প্রশাসন। আমার প্রশ্ন ঝন্টুবাবুকে। ঝন্টুবাবু, শিক্ষায় রাজ্য কি 1 নম্বর? মমতা অনেকবার বলেছেন, বলুন। আমরা পিছিয়ে থাকার দৌড়ে পিছিয়ে নেই। আমি শুরুটা করি এভাবে। দেখো, বেশ কিছু বছর আগে একটা ব্যান্ডের গান খুব জনপ্রিয় হয়েছিল, তোমরা খাবে মুড়ি মুড়কি, আমরা চিকেন চাও, আমরা হলাম এসেনশিয়াল, তোমরা হলে ফাও। এই যে ছোট ছোট শিশুরা, যে শিশুদের কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে পুষ্টি বৃদ্ধির যে একটা বড় কর্মযজ্ঞের অংশে এদের দুমুঠো দুবেলা খেতে দেওয়া হয়। আমি একজন শিক্ষক, যখন আমি প্রাইমারি বা হাই স্কুলে ছিলাম, আমি জানতাম গ্রামের যে ফ্যামিলিগুলো এখনো একবেলা বাবা খাবার দিতে পারে না, তাদের জন্য কত এসেনশিয়াল তুমি ভাবতে পারবে না। এই খাদ্যের উপরে পাঠায় হচ্ছে যাতে খেতে পায়, তার জন্য এবার শোনো, প্রকল্পটা সেটাই, এবার যে খেতে খাবার জন্য স্কুলে, এবং শুধু তাই না, ড্রপ আউট কমানো। আমি আরেকটা, তুমি চমকে যাবে, এই শিশু খাদ্য, যে শিশু যার বাড়িতে শিশু আছে বা নেই, তারাও অন্তত এখানে যারা সেন্সিটিভ মানুষ আছে সোসাইটির, তারা শিশুদের খাওয়ার, শিশুদের অধিকার নিয়ে করে না। আমি তোমাকে পরিষ্কার বলছি, এই সরকারের একটা উদাহরণ দিই। করোনা চলাকালীন এই সরকার, খেয়াল রাখবে, 2 বছরে 60,000 টন চাল দেয়নি, যার বাজার মূল্য 1,500 কোটি টাকায় শুধু চালের। অন্যান্য সামগ্রী ধরলে সেটা কত অঙ্ক বুঝে নাও। সরকার দেয়নি স্কুল বন্ধ থাকার অজুহাতে। এই পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম দিন স্কুল বন্ধ থাকে বিভিন্ন অজুহাতে। সেই মিড ডে মিলগুলো কোথায় যায়? এইখানে প্রমাণিত যে স্কুলগুলোতে এনরোলমেন্ট বেশি দেখিয়ে পার ডে মিড ডে মিল, ধরো এসেছে 10 জন স্টুডেন্ট, দেখানো হয়েছে 60 জন স্টুডেন্ট। এইটা গড় পশ্চিমবঙ্গের স্কুলগুলোর চিন্তা করো, কারণ পশ্চিমবঙ্গে স্কুলের সংখ্যা অনেক অনেক বেশি। তোমাকে আমি আরেকটা, তুমি পরিসংখ্যান দেখাচ্ছিলে যে NSS জাতীয় নমুনা সমীক্ষা, এটা সবার একটা নির্ভরযোগ্য সংস্থা, আন্তর্জাতিক মঞ্চ স্বীকৃত। তারা বলছে যে এই রাজ্যে 15 বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে 33.5% মাধ্যমিক
বা তার উচ্চশিক্ষার ডিগ্রি আছে। ভাবো, যেটা ভারতবর্ষের সবচাইতে পিছনে, আমি কেন বলছি পিছিয়ে থাকার দৌড়ে আমরা পিছিয়ে নেই, আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে এনরোলমেন্টে, যেটা 16-17 বছরের ছেলেমেয়েরা হয়, সেটায় এনরোলমেন্ট ইস্যুতে পশ্চিমবঙ্গ 54.4%, গোটা ভারতবর্ষের গড় হচ্ছে 70.3, অর্থাৎ তোমার অবস্থানটা শেষে। তাহলে এই যে এনরোলমেন্ট হচ্ছে না ছেলে মেয়ে, 1 নম্বর নয়, পিছন দিকে 1 নম্বরে, আমি তো বলছি তো যে আমরা পিছিয়ে থাকার দৌড়ে পিছিয়ে নেই। শিক্ষায় 1 নম্বর নয় বলছেন, উপর দিক থেকে 1 নম্বর নয়, আমরা একদম পিছন থেকে 1 নম্বরে। আমার দেশের রাজ্যের তুমি মুখ্যমন্ত্রী ভুয়ো পিএইচডি, শোনো, সেন্টার অফ এক্সেলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খবর নিয়ে দেখো, অর্ধেক সিট ইয়েতে ইঞ্জিনিয়ারিং এ ফাঁকা। আমার বিশ্ববিদ্যালয়ে এখনো বহু সিট ফাঁকা, ভর্তি হচ্ছে না। কেন? এখানে এত মেয়েদের জন্য স্কিম, তারপরেও কেন সবচাইতে কম বয়সী নাবালিকা বিয়েতে আমরা 1 নম্বরে? উত্তর দিক আমাকে, 1 নম্বরে আমরা নাবালিকা বিয়েতে। অর্থাৎ সামাজিক সুরক্ষা যেমন নেই, কর্ম যেমন নেই। বাবা মা 15 বছর 16 বছর হলেই বাবা বিদায় হওয়া, অন্যের ঘরে চলে যাওয়া, অন্যের সম্পত্তি, আমি তোকে রাখতে পারবো না। এত স্কিমের পরেও কন্যাশ্রী যত স্ত্রী আছে, হতশ্রী দশাগুলো ওখানে যাও। আমি এখান থেকে ডাক্তারবাবুর কাছে যাব। ডাক্তারবাবু এই মুহূর্তে রয়েছেন ডক্টর রঞ্জন। ডক্টর রঞ্জন, আমি 3টে প্যারামিটার ধরেছিলাম, আমি আসছি সুকন্যা দিয়ে, আপনাকে বলতে দিলাম, আবার আসবো নিশ্চয়ই, প্রত্যেকের কাছে যেতে হবে। ডক্টর রঞ্জন বলেননি এখনো। আমি স্পষ্ট প্রশ্ন করছি। আমার প্রশ্ন ছিল, আমি একটু আগে ছবি দেখালাম, বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষ করে মেদিনীপুর মেডিকেল কলেজের রিপোর্ট আমাদের কাছে গতকাল এসছে, এর আগেও এসেছে, যেখানে স্যালাইন পর্যন্ত দিতে হলে 100 টাকা 200 টাকা দিতে হচ্ছে। আমি সেই নার্স আয়াদেরও দোষ দিচ্ছি না, হয়তো তাদের সেখানে প্রয়োজন, তাদের সঠিকভাবে পেমেন্ট করা, আমি কেন জানি না, কিন্তু সেই রোগীদের, সেই গরিব রোগীদের তো এই টাকা দেওয়ার কথা নয়। আর তার সঙ্গে আমার প্রশ্ন আপনাকে ডক্টর রঞ্জন ভট্টাচার্য, 2010 সালের সমীক্ষা বলছে এই রাজ্য, সেখানে ডেথ রেট যা ছিল তা থেকে এখন সেই ডেথ রেট, যে পেশেন্ট ডেথ রেট, সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে সমীক্ষা বলছে। এবং ইনফ্যান্ট মর্টালিটি রেটে 4র্থ এই রাজ্য বলছে, অর্থাৎ শিশুরা যারা হসপিটালে মারা যায় বিভিন্ন ক্ষেত্রে। আপনার কি মনে হয় ডক্টর রঞ্জন, এই রাজ্য কি স্বাস্থ্যক্ষেত্রে 1 নম্বরে? মুখ্যমন্ত্রীর বাইট আছে, অনেকবার বলেছেন, বলুন। কিশোরলাল, তুমি যেভাবে শুরু করলে প্রোগ্রামটা, ভগবত গীতার শ্লোক দিয়ে শুরু করলে, এবং সেখানে ক্ষত্রিয় ধর্ম নিয়ে কথা হলো, তারপরে আমরা এলাম তোষণ, শোষণ, শাসন, এবং একটু ঝন্টুবাবু আবার আমাদের কোভিডের সময় রেশন নিয়েও একটু কথা বললো, কিন্তু বাঙালির যে ইমোশন সেটা আমরা দেখতে পেলাম না। আজকে তুমি যেটা বলছো, আজকে স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে আমরা দেখতে পেয়েছি, একটা, হ্যাঁ তুমি বলতে পারো যে বিউটিফিকেশন হয়েছে, বাড়িগুলো সুন্দর রং হয়েছে, কিন্তু ম্যান পাওয়ার, মানি, ইকুইপমেন্ট, এগুলো তারা বড় কোয়েশ্চেন। দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত একবার বলেছিলেন, যখন অক্ষশক্তি এবং মিত্রশক্তি যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কারা জিতবে, তখন তিনি বলেছিলেন যার ম্যান আর যার মানি, মানে জার্মানি বলতে বলেছে যার ম্যান পাওয়ার আছে এবং যার মানি পাওয়ার আছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ার যেভাবে অ্যাক্রোব্যাটিক স্ট্যাপ দেখাচ্ছে, যেভাবে চলন্ত ট্রাকের পাশাতে ধাওয়া করে ধুম 5-এর মতো জানলা দিয়ে খালাসি টাকাটা বাড়িয়ে দিচ্ছে, এবং তুমি বলবে কি করে, যেখানে সিভিক ডক্টর, সিভিক টিচার, এরকম আমরা চিন্তা করছি, সিভিক ভলেন্টিয়ারের মাইনে কোথায়? তাদের তো 4 ডিজিট স্যালারি আর একটা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আর কিছুই নেই। তাই যারা আজকে তোমরা শুধু এখানে অপপ্রচার করো, একটু যৎকিঞ্চিত উপঢৌকন যদি নিয়েই ফেলে তার দোষটা কি? বেঙ্গল মিন্স বিজনেস, আমরা বাঙালি এগিয়ে আছি। তুমি যদি দেখো যে আমরা ছোটবেলায় যখন বাসে উঠতাম, কন্ডাক্টর বলতো পিছনের দিকে এগিয়ে যান, তা সেই পিছনের দিকে এগিয়ে যাওয়ার মতো করে চন্দ্রবিন্দুর গান যদি বলি, তাহলে বলবো ঘুষ না খেলে হবে না ভালো ছেলে। তা আজকে স্বাস্থ্যক্ষেত্রে দেখো, এখন মেদিনীপুরে রিঙ্গাল ল্যাক্টের দোষী, SSKM এর কাঁচির দোষ আছে, তাই ওটা ভেঙে যায়। বর্ধমানের প্রসূতি মায়েদের দোষ আছে, তাই হঠাৎ করে সবার একসাথে রায়গড় হয়ে যায়। কিন্তু নির্দোষ কারা? নির্দোষ হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, তার কোনো দোষ নেই। শাস্তির খাড়া কার হবে? শাস্তির খাড়া হবে ওই 7 জন জুনিয়র ডাক্তারের নামে, তারা নিরন্তরভাবে দ্বারা ডিউটি করে যাচ্ছে। তাই সুরক্ষার প্রশ্ন, শাস্তির প্রশ্ন, সৌভাগ্যের প্রশ্ন, এই জায়গা থেকে যদি তুমি স্বাস্থ্যের দিকে আসো, মাত্র জিডিপির 1.5% বরাদ্দ হতো। কিন্তু এখন যেভাবে আমাদের চিকিৎসকের সংখ্যা অপ্রতুল, মাননীয় মুখ্যমন্ত্রী 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়াম থেকে বলেছিলেন, এবং সেই দিন যে চিকিৎসার আরেক নাম সেবা,
এবং তার সাথেও মাননীয় সাংসদ ডায়মন্ড হারবারে তিনি সেবাশ্রয় করছেন, তার একটাই কারণ, এখন চিকিৎসকদের সাথে এবং চিকিৎসা ক্ষেত্রে যে বড় গ্যাপ তৈরি হয়েছে, খামতি, সেই ফাঁকফোকরটা বোঝানোর একটা চেষ্টা হচ্ছে। আমরা সদর্থকভাবে দেখতে পারি, কিন্তু এখনো অনেক অনেক দূর এগোতে হবে। মাইলস টু গো বিফোর উই স্লিপ। বেশ, একদমই রঞ্জনবাবু আপনি যা বললেন এখান থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দু রকমের বক্তব্য শোনাবো। শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষা এই রাজ্য 1 নম্বর, একদম শ্রেষ্ঠ। আমি তারপর সবার কাছে আসবো দ্রুত। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। আপনাদের তো গর্ব করা উচিত, সারা ভারতবর্ষে মাত্র 21 জন টপ করেছে। 21 জনের মধ্যে 9 টপার ইজ ফ্রম বেঙ্গল। আগামী দিন সব টপারই বাংলা হয়, আর কেউ নাই থাকে। এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয়। আই ক্যান চ্যালেঞ্জ ইট। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। সজলদা, এই রাজ্য বেস্ট স্টেট, আপনারা অপপ্রচার কেন করছেন? এই রাজ্যকে বদনাম করতে চান এই রাজ্যের বাসিন্দা হয়ে? বলুন। যদি এই রাজ্য বেস্ট হতো তাহলে এইগুলো বলার সুযোগ পেতেন? আপনি বলুন, গত 6 মাসে 7 মাসে অভয়াকাণ্ডের পর থেকে আজ অবধি কতগুলো রেপ অ্যান্ড মার্ডার, এই রেপ অ্যান্ড মার্ডারগুলোর মধ্যে কতজন মাইনর, মানে কতজন নাবালিকা, এগুলো থেকেই দেখতে পাবেন। আর পুলিশের ঘুষ খাওয়া, এটা তো একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে। পুলিশের ঘুষ খাওয়ার মধ্যে মানুষ আর কোথাও অপরাধ দেখে না। আমার বক্তব্য হচ্ছে এই যে আয়া, হসপিটালে আয়া সিস্টেম থাকারই কথা নয়। হসপিটালে এই মুহূর্তে সরকারি হাসপাতালে কোনো, আমি সম্ভবত ভুল বলছি না, ঠিকই বলছি, যে সরকারি হাসপাতালে বাড়ির লোককে থাকতে হবে, এটা আইন। সেখানে আয়া কোত্থেকে আসবে? আয়া তো থাকারই কথা নয়। আর বাকি যারা আছে তারা তো মাইনে পায়। তাহলে কেন বাড়ির লোককে দিয়ে বমি সাফ করাতে হবে? কেন বাড়ির লোক, আত্মীয় পরিজন আপনার স্ট্রেচারে মারা যাবে? কেন অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না? এই প্রশ্নগুলোর উত্তর কোথায় দেবেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে এই ঘটনাগুলো স্বাভাবিক। আবার বলি, এই রাজ্যে মরে যাওয়াটা কোনো খবর নয়, এই রাজ্যে বেঁচে থাকাটাই খবর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, একটু আগে বললেন সবকিছুতে রাজ্য শ্রেষ্ঠ, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার কি বলেছিলেন শুনুন। আমি পিজিতে তো একবার করেছিলাম, এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারাটা হাত কালো হয়ে গিয়েছিল এতটা। সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসিনি। পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে, আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। এসএসকেএম এ গুটিয়ে না, আমি সুকন্যা, আমি আসি একটা সেন্টেন্স। আমি বলছি, ওই যে মমতা ব্যানার্জি বললেন না যে আমার হাতে এমন ছুঁচ ফুটিয়েছে, আমার মনে হয় যে করেছে সেটা ইচ্ছাকৃত করেছে, কারণ বিয়ে পায় না বহুকাল, সেই রাগের প্রতিফলন ওখান থেকে গুটিয়ে দিচ্ছে। বলছেন যে পুলিশের এই অবস্থা, আমার নজর রয়েছে, নজর রেখে কি হবে? ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী। 30 সেকেন্ড সুকন্যা দি, কেন ব্যবস্থা নিতে পারেন না মুখ্যমন্ত্রী? তিনি কি বেবাস? তিনি কি বেবাস? ছুঁচ ফুটিয়ে দিয়েছেন, তার সাথে নিশ্চয়ই সজল বাবুর কোনো নেক্সাস আছে, কারণ উনি জানেন। আমার নাম তুললেন, দিদি বলতে আমি পরে সত্য পারি, নাম তুলেছেন আমার, আগের বার আমি আপনার নাম তুলে দিই। দেখুন লাস্ট 30 সেকেন্ড বলতে না কি অবস্থা হবে আপনি ভাবুন, তাই ভাবতে জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে যারা নাকি দুষ্ট চক্রের সাথে যুক্ত, যারা দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য, যে তারা যে তাদের যে পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছে। আপনি চিৎকার করলে এমএলএ হতে পারবেন না, জিততে পারবেন না। আরে তো আমি তো কাউন্সিলর বলছি, আমি বাকি তিনজনের কাছে আসি। পোল রেজাল্ট ফেসবুকে আমি প্রশ্ন করেছিলাম যে এই রাজ্যে শিক্ষায়, স্বাস্থ্যে, নিতে বলবো পোল রেজাল্ট, শিক্ষায়, স্বাস্থ্যে গোল্লা। কিন্তু এবার কি সময় এসেছে এই গোল্লায় যাওয়া শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা যে তৃণমূল সরকারের আন্ডারে চলছে তাদের বিদায় হওয়ার? ফেসবুকে ইয়েস বলছেন, হ্যাঁ বলছেন 82, না বলছেন 18, টুইটারে হ্যাঁ বলছেন 50, না বলছেন 50, অর্থাৎ টুইটারে একদম 50-50%, এবং ইউটিউবে কেন 50-50% বললাম তো, এবং ইউটিউবে হ্যাঁ বলছেন 90, যে হ্যাঁ যাওয়া উচিত তৃণমূলের, এবং না বলছেন 10%। আমি 30 সেকেন্ড দেবো। অরিন্দম স্যার বলুন,
অরিন্দম স্যার, আমার স্পষ্ট প্রশ্ন, এই রাজ্যে আজকের খবর পুলিশ বাজেট নিয়ে এবারও কোনো কথা হবে না। বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করাতে তিনি বললেন ও মাঝে মাঝে হয় না, হওয়ারই বা কি আছে, পুলিশ বাজেটটাই নেই, আলোচনাই হয় না, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে পুলিশ বাজেট বলে কিছু নেই, সেই রাজ্যে পুলিশ নিয়ে কি প্রশ্ন করবো বলুন। দুর্ভাগ্যভাবে বলতে চাই যে সমস্ত পুলিশ স্টেশনগুলো বাড়ানো হয়েছে, যেমন আপনি দেখুন ভাঙড় থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সো পুয়ার, আপনি ভাবতে পারবেন না। যেখানে আজকে 20 জন সাব ইন্সপেক্টর থাকার কথা, আপনি খালি দেখুন, যেখানে ফোর্স অফিসার থাকার কথা, তাদের থাকার জায়গা কি অবস্থার মধ্যে আমার পুলিশ ভাইয়েরা চাকরি করছে দিন রাত। আপনি কি জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট লেভেল কমপ্লেন অথরিটি বলে একটা অথরিটি তৈরি করেছে, আপনি আমাকে বলেন স্টেট সিকিউরিটি করেছে, তাহলে আজকে কি একদম সময় আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার পুলিশ ভাইদের পক্ষ হয়ে বলছে একটা ভয়ানক। একদম শেষ 30 সেকেন্ড ঝন্টু। হ্যাঁ, আমি একটা কথা হয়েছে 2019-20 অল ইন্ডিয়া সার্ভে অফ হায়ার এডুকেশনে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষিত ছেলেদের এনরোলমেন্ট 20.3, যেখানে অল ইন্ডিয়াতে 26.9। এই যে উচ্চশিক্ষাতেও আমরা যে পিছনের দিকে, তোমাকে একটা কথা বলি, এই যে চিকিৎসা নিয়ে কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী বলছিল, মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেছিলেন SSKM এ ভুল চিকিৎসার জন্য সুব্রতবাবু মারা গেছেন, আমার ভুল চিকিৎসা হয়েছে, অলদো মেডিকেল বোর্ড তৈরি হয়েছিল। তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলছে আমার ভুল চিকিৎসা হয়েছে, আমার ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী ভুল চিকিৎসায় মারা গেছে, সেখানে আমরা কি বলবো? 30 সেকেন্ড রঞ্জন বাবু। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কালশিটে পড়ে যাওয়ার জন্য বা তার হাঁটুতে যে অ্যাসপিরেশন করা আছে তার জন্য ইনফেকশন হওয়ার জন্য আমি অনেকটা ধন্যবাদ জানাবো যে ডাক্তারবাবু করেছিলেন তার এখনো বদলি হয়ে যায়নি। খালি বাঙালির ব্যাপারে বলবো, বাঙালি বড্ড নেগেটিভ দিয়ে শুরু করে, চলছে না চলবে না, কিন্তু আমরা কিন্তু শেষ করব পজিটিভ দিয়ে। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের সদর্থক বার্তা দেওয়া দরকার, এবং শিক্ষা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যারা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর তারা না জানে ডাক্তারি, না জানে অ্যাডমিনিস্ট্রেশন, এবং তাদের ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখা হয়। তাই প্রত্যেকটা লেভেলে বিএমওস থেকে সিএমওস থেকে এসএমওস থেকে ডিরেক্টর প্রত্যেক শেষ করব পজিটিভ দিয়ে, যেভাবে নেগেটিভ দিয়ে শুরু করেছিলাম, কারণ নেগেটিভই রয়েছে, তো দেখাবোটা কি, পজিটিভ দিয়ে শেষ করছি। শিক্ষা স্বাস্থ্য সুরক্ষায় হয়তো এগোবো আমরা, কিন্তু এগোতে হলে জনগণকে তো ডিসিশনটা নিতে হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।